টিয়া ইনস্টিটিউশন ফর কম্পিটিটিভ এক্সামের তরফ থেকে আমরা আজকের এসএলএসটি হিস্ট্রি ক্লাসে যে চ্যাপ্টারটা নিয়ে আসছি, একটা বহু কাঙ্ক্ষিত চ্যাপ্টার, বঙ্গভঙ্গ আন্দোলন। এবং বঙ্গভঙ্গ আন্দোলনের পরে যেভাবে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল তার একটা ইতিহাস। এবং এই চ্যাপ্টারের সঙ্গে সঙ্গেই আমি একটু বলে দেব যে প্রারম্ভিক পর্বে যে বৈপ্লবিক আন্দোলনগুলি হয়েছিল তার একটা পূর্বাভাস। আমাদের স্কুল সার্ভিসের চ্যাপ্টারে যেহেতু আমাদের রিভলিউশনারি অ্যাক্টিভিটিসটা নেই, সেই জন্য আমরা এই বঙ্গভঙ্গের মাধ্যমে এবং জাতীয় কংগ্রেসের যখন সালওয়াইজ করানো হয়েছিল তার মধ্যে দিয়ে কিন্তু আমরা সেটা বলবার চেষ্টা করেছি। তো আজকে আমরা যে ক্লাসে ফিরে যাচ্ছি, স্বদেশী বয়কট আন্দোলন। তাহলে আমাদের এখানে জানতে হবে স্বদেশী কি এবং একই সঙ্গে জানতে হবে বয়কট কি। আবার একই সঙ্গে জানতে হবে কেনই বা বঙ্গভঙ্গ হলো। এই ঘটনাটা আজকের নয়, এই ঘটনাটার প্রস্তুতি কিন্তু দীর্ঘদিন আগে থেকেই চলছিল। প্রখ্যাত ব্রিটিশ যে নেতা, যার নাম ছিল উইলিয়াম ওয়ার্ড, সে কিন্তু প্রথম বঙ্গভঙ্গের একটা আইডিয়া দিয়েছিল। এবং উইলিয়াম ওয়ার্ডকে আমাদের সামনে রেখে আরো বেশ কয়েকজন ইংরেজ যারা কিন্তু বঙ্গভঙ্গের প্রস্তাব দিয়েছিল। এবার এই বঙ্গভঙ্গের প্রস্তাবের আগে শুধু কি বাংলাকেই ভাগ করতে চেয়েছিল, নাকি তৎসংলগ্ন অঞ্চল আমাদের উড়িষ্যা, বিহার এটাকেও ভাগ করতে চেয়েছিল, এটাও কিন্তু আমাদের জানতে হবে। এবং এরকমই একটা প্রস্তুতি যখন দ্রুততার সঙ্গে কাজ করতে শুরু করলো, তখন ইংরেজরা দেখলো বড্ড দেরি হয়ে গেছে। কেন বড্ড দেরি হয়ে গেছে? যেহেতু আমরা দেখতে পেলাম যে এই কলকাতা যেহেতু ক্যাপিটাল, রাজধানী, এবং সেই কলকাতাকে কেন্দ্র করেই আমাদের চরমপন্থী কার্যকলাপ চলছে, বৈপ্লবিক কার্যকলাপ চলছে। ঠিক যেমন ধরো মহারাষ্ট্র বা উত্তরপ্রদেশ বা পাঞ্জাবের বিপ্লবীরা সবাই সংযোগ করার চেষ্টা করছে কোথায়? কলকাতাতে। আবার কলকাতার বিপ্লবীরা একইভাবে ওই আমাদের অঞ্চলের বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করছে। যার ফলে দেখা গেল কি যে আমাদের ব্রিটিশদের একটা নিরাপত্তার নিয়ে প্রশ্ন দেখা দিল। এরকম প্রশ্ন যখন দেখা দিল, তখন বুঝতেই পারলো যে আমাদের আলাদা করবার সময় মাথায় এটাই রাখতে হবে যে আমরা আমাদের অঞ্চল থেকে, মানে কাছাকাছি জায়গা থেকে আমরা যাতে কি করতে পারি, কোনো বিদ্রোহ হলে সেই বিদ্রোহ দমন করতে পারি, বা কোনো আন্দোলন হলে সে আন্দোলন দমন করতে পারি। তখন যে প্রচেষ্টাটা নেওয়া হলো সেটা হচ্ছে আমাদের একদিকে করা হলো আমাদের পূর্ববঙ্গ, ঠিক, মানে যাকে আমরা ইস্ট বেঙ্গল বলি, তার সঙ্গে আসামকে রাখবার পরিকল্পনা হলো। আর আরেকটা সাইডে এটা ভাবা হলো যে রেস্ট অফ বেঙ্গল, মানে বাকি বেঙ্গলটা। অনেকে তাহলে বলতে পারে তাহলে যে বেঙ্গলটা পড়ে রইলো সেটাই তাহলে ওয়েস্ট বেঙ্গল। খালি মাথায় রাখবে ইস্ট বেঙ্গল বাদ দিয়ে যে বেঙ্গলটা পড়ে থাকলো সেটা আলাদা হবে, আর আসাম আর ইস্ট বেঙ্গল এক জায়গায় যাবে। কারণ লক্ষ্য করে দেখো, নর্থ বেঙ্গল থেকে যখন আমরা আসাম যাচ্ছি সেটা খুব কাছাকাছি, কিন্তু আসাম থেকে যখনই আমরা কলকাতায় যাচ্ছি তখন কিন্তু সেটা বেশ বেশ দূর, তাই তো? তাই এই জায়গার দূরত্বটা ঘোচাবার জন্য এবং ওদের অ্যাডমিনিস্ট্রেশনের সুবিধের জন্য এই পরিকল্পনা নেওয়া হয়েছিল। এবং এই পরিকল্পনাকারীদের মধ্যে যে দুজন এই সময় কাজ করেছিল, একজন হচ্ছে অ্যান্ড্রু ফ্রেজার, মনে থাকবে নামটা, অ্যান্ড্রু ফ্রেজার, যিনি আমাদের বাংলার ছোট লাট ছিলেন, ঠিক আছে। আর সচিব, ব্রিটিশ স্বরাষ্ট্র সচিব হারবার্ট রিজলে। তাহলে এক কথায় বলতে পারি ফ্রেজার আর রিজলে এরা দুজনই কিন্তু সেই পরিকল্পনাটি আনেন। এবং এই পরিকল্পনাটাকে আমরা এক কথায় বলি রিজলে পরিকল্পনা। মনে থাকবে এই রিজলে পরিকল্পনা। এবং সেই রিজলে পরিকল্পনা বা রিজলে প্ল্যানটা আমাদের পাস হয়ে গেল কবে? আমাদের পাস হলো 1903। এবং ওরা যেটা দেখালো এবং এর সপক্ষে যুক্তি যা দেখালো, ভীষণই পছন্দ হলো লর্ড কার্জেনের।
কারণ লর্ড কার্জেনকে আমরা বলেছিলাম যে লর্ড ডালহৌসির পরে যদি কেউ সাম্রাজ্যবাদী নেতা জেগে থাকে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন লর্ড কার্জন। এবং লর্ড কার্জেনের এই সাম্রাজ্যবাদী মানসিকতারই কিন্তু একটা প্রকাশ ছিল এই আমাদের কি বলবো বঙ্গভঙ্গ। তাহলে রিজলে এবং একই রকমভাবে অ্যান্ড্রু ফ্রেজার যে কাজটা করতে চাইলো, সেই কাজটা যখন পেশ করা হলো, সে পেশ করার পর আমরা যেটা দেখতে পেলাম, লর্ড কার্জন চিন্তা করে নিল যে এখানে একটা ধর্মের ধর্মের তোমার কি দিতে পারা যায়, একটা প্রত্যাঘাত হানা যায়। কিভাবে? সেটা হচ্ছে যদি আমরা বঙ্গদেশে হিন্দু মুসলিম এটার একটা বিভাজনের রাজনীতি নিতে পারি। কি করলেন উনি? চলে গেলেন আমাদের ঢাকাতে, এবং ঢাকায় যখন গেলেন, ঢাকার যে নবাব ছিল সলিমুল্লাহ, সেই সলিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে বললেন যে আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি। আবারও বলছি, আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি। এই কথাটা সলিমুল্লাহকে যখন বলা হলো, সলিমুল্লাহ অ্যাকসেপ্ট করলেও অনেকেই কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করেনি। কারণ হিন্দু মুসলমান যে সম্পর্কটা ছিল বেশ ভালো ছিল, কোনো রকম বৈরিতা, কোনো রকম একই সঙ্গে দ্বন্দ্ব, ঠিক আছে, কোনো ঘাত প্রতিঘাত সেরকম কিচ্ছু ছিল না। এবং এইরকম একটা জায়গা থেকে সলিমুল্লাহকে কনভিন্স করলেও সবাইকে কিন্তু লর্ড কার্জন পারলেন না। এবং পরবর্তী পদক্ষেপে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উনি কিন্তু একটু একটু করে হলেও প্রচার করতে শুরু করলেন যে আগামী দিন যেটা আসছে সেটা বাংলা ভাগ হবে। এবার দেখো, সেই সময় জাতীয় কংগ্রেসের বেশ কিছু নেতা এবং যারা প্রগতিবাদী নেতা এবং যাদের মধ্যে কিছু চরমপন্থার বীজ লুকিয়ে আছে, তারা কিন্তু সবাই মিলেই প্রতিবাদে মুখর হলো। এবং এই যে প্রতিবাদে মুখর হওয়া, যে অঞ্চল বা যে জায়গাটাকে কেন্দ্র করে প্রথম শুরু হয়েছিল, সেটা হচ্ছে আমাদের এই বাংলা। ঠিক পরবর্তীকালে এই বাংলা ছাড়িয়ে আমরা কি দেখতে পেয়েছিলাম, পরবর্তীকালে এই বাংলা ছাড়িয়ে এটা চলে গিয়েছিল আমাদের মহারাষ্ট্র, আমাদের দিল্লি, আমাদের পাঞ্জাব, তাই তো, আমাদের মাদ্রাজ, এই অঞ্চলগুলো। এটা হচ্ছে কেবলই মাত্র বঙ্গভঙ্গের একটা বহিঃপ্রকাশ। তারপরে তার যে স্বদেশী আর বয়কট পর্বটা আসছে, সেখানে আমরা দেখব প্রচুর তৈরি হয়েছে আমাদের ইন্ডাস্ট্রি, একই রকম ভাবে তৈরি হয়েছে দেশীয় শিক্ষা প্রতিষ্ঠান, একইভাবে তৈরি হয়েছে আমাদের কিছু কি বলবো মহিলাদের দ্বারা পরিচালিত নারী প্রতিষ্ঠান। এবং সেই সঙ্গে সঙ্গে বলবো, যারা সহায়তা করেছিল তার একটা মাধ্যমের নাম ছিল সংবাদপত্র। ইংরেজি এবং বাংলা উভয় সংবাদপত্রই কিন্তু এক্ষেত্রে মুখর ছিল। বেশ, এবার আমরা তারপরের একটা পর্ব দেখব যে কিভাবে কিভাবে আস্তে আস্তে এই স্বদেশী বয়কটটা ছড়িয়ে গিয়েছিল আমাদের কি বলবো পুরোপুরি পার্শ্ববর্তী অঞ্চলে। এবং যখন দক্ষিণ ভারতে এই স্বদেশী বয়কট আন্দোলন ছড়িয়ে পড়েছিল, তখন তার নাম হয়েছিল বন্দে মাতারম আন্দোলন। তাহলে সংগ্রামশীল জাতীয়তাবাদের প্রথমেই আমরা যেটা দেখেছিলাম, সংগ্রামশীল জাতীয়তাবাদে আমরা প্রথমেই যেটা দেখেছিলাম যে কিভাবে আমাদের আস্তে আস্তে স্প্রেড করে গিয়েছিল আমাদের কি বলবো একটা জাতীয়তাবাদী চিন্তা ভাবনা, যে জাতীয়তাবাদী চিন্তা ভাবনাটা আমাদের সবাইকে এক জায়গায় নিয়ে এসেছিল। তাহলে এবার এটাও আমরা একটু জেনে নেব যে এই আন্দোলনে তাহলে কোনো লিমিটেশন কি ছিল না, সীমাবদ্ধতা কি ছিল না। মনে রাখবে তোমরা, এই আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আমাদের প্রথম সারির একজন নেতা ছিলেন। যদি বলা হয় যে সারা জীবনে কোন আন্দোলনে, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের কোন আন্দোলনের রবীন্দ্রনাথ নেতৃত্ব দিয়েছিলেন, তাহলে কিন্তু মনে রাখবে আমাদের এই স্বদেশী বয়কট আন্দোলন। তো রবীন্দ্রনাথ আঘাত পেয়েছিলেন কোথায়? রবীন্দ্রনাথ আঘাত পেয়েছিলেন বয়কটে। বয়কটের ব্যাপারটা রবীন্দ্রনাথের মনঃপূত ছিল না। উনি বলছেন যে কাপড় জামা এটা কোনো দরিদ্র মানুষকে দেওয়া যেতে পারে, বা যে কাপড় জামাটা বিক্রি করছে তার আয়ের রাস্তা ওটা, সেটা যখন আমরা আগুনে পুড়িয়ে দিচ্ছি,
সেটা ব্রিটিশের ঠিক ক্ষতি হচ্ছে না, ক্ষতিটা হচ্ছে কাদের? ক্ষতিটা হচ্ছে আমাদের সেই ব্যবসায়ী। ঠিক স্কুল কলেজ থেকে স্টুডেন্ট বেরিয়ে পড়ছে এবং স্টুডেন্ট যখন বেরিয়ে পড়ছে তারা তাদের ছাত্র মানে জীবনটাকে বিসর্জন দিয়ে যে কাজ করছে সেটাকে রবীন্দ্রনাথ কখনো পছন্দ করেননি। উনি বলছেন যে স্কুল কলেজের মতো চললো, সে বিদ্যালয়ে পড়াশোনা করলো, পড়াশোনার পর যে সময়টা আছে তারপর সে বেরিয়ে যাক, তারপর সে আন্দোলন করুক, বেশ। এবং এই যে এই কাজ, সেটা কি সবার কোনো জনসমর্থন আদায় করতে পেরেছিল? মনে হয় না, তাই না? আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমরা বুঝতে পারবে যে আমাদের সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যখন আসছেন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যখন বক্তৃতা দিতে আসছেন, তখন আমাদের এক ক্লাসের ফার্স্ট বয়, সে তার বাবার স্কুলের হেডমাস্টার মশাই আরেকটি স্কুলের, সেই স্কুল থেকে সে বেরিয়ে গিয়ে সুরেন্দ্রনাথের বক্তৃতা শুনতে চলে গেছে। তাকে খোঁজ করা হচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে যখন সব জানা গেল, বাবাকে বলা হলো যে আপনি হেডমাস্টার মশাই বলে আপনার ছেলেকে আমরা ট্রান্সফার সার্টিফিকেট জুড়ে দিলাম না। রবীন্দ্রনাথ এই ধরনের যে ঘটনাগুলো খুব দুঃখ পেয়েছিলেন। আমি বলে দিই সেই বিখ্যাত ব্যক্তির নাম হলো কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মানবেন্দ্রনাথ রায়। তিনি সেই স্কুল থেকে চলে গিয়েছিলেন। বা এরকম উদাহরণও রয়েছে। এ তো গেল একটা দিক যে মানুষ কাজ করলে মানুষের ভুল হবে, এমন তো অবশ্যই কাজ না করলে কোনো ভুল হবে না। এবার তোমরা দেখে নাও আরেকটা সাইড, যে লর্ড কার্জন যখন ঠিক এইভাবে বঙ্গভঙ্গের কথা বলছেন এবং করবেন, এবং তিনি আমাদের 19শে জুলাই 1905 খ্রিস্টাব্দে বলে দিলেন যে আমরা পার্টিশন অফ বেঙ্গল করতে যাচ্ছি, বঙ্গভঙ্গ করতে যাচ্ছি। এবং তারপরে যে প্রতিক্রিয়াগুলো হয়েছিল তোমরা শুনলে অবাক হয়ে যাবে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কলকাতার টাউন হলে একটা বড় রকমের বঙ্গভঙ্গ বিরোধী মিটিং ডেকেছিলেন এবং এই মিটিংয়ের প্রেসিডেন্ট স্বয়ং নিজে হয়েছিলেন এবং সেক্রেটারি করেছিলেন বন্ধু আনন্দমোহন বসুকে। ঠিক আবার দেখো একই রকমভাবে এই জুলাই মাসে বিশিষ্ট সাংবাদিক আমাদের এবং কি বলবো একজন চরমপন্থী নেতা কৃষ্ণ কুমার মিত্র তার সঞ্জীবনী পত্রিকা প্রথম বয়কট কথাটাকে বললেন। ঠিক তাহলে তৈরি হওয়া প্রিপারেশনটা আমরা দেখতে পাচ্ছি। এবং যেদিনকে 16ই অক্টোবর লর্ড দ্বিতীয় মিন্টো যখন পার্টিশন অফ বেঙ্গল করতে গেলেন, তখন আমরা পরিষ্কার দেখতে পেলাম যে আমাদের ওই দিনেই রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব করলেন এবং ওই একই দিনে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর মতো আমাদের বিশিষ্ট নেতা তিনি কি করলেন, আমাদের অরন্ধন অরন্ধন উৎসব পালন করলেন। এবার অরন্ধনটা ঠিক উৎসব বলবো না, বাংলার 50,000 বাড়িতে সেদিনকে কোনো উনুনে আগুন জ্বলেন। আবার রবীন্দ্রনাথ ঠাকুর যখন বললেন যে হুমায়ুনের কাছে যখন আমাদের মেবারের রানী কর্ণাবতী চেয়েছিলেন সাহায্য কিসের জন্য, যে গুজরাটের শাসনকর্তা আমাদের বাহাদুর শাহ যখন তাকে আক্রমণ করেছে সে আক্রমণ থেকে রক্ষার জন্য সে যখন সাহায্য চাইলো এবং সেই সাহায্য প্রথমে যখন হুমায়ুন ফিরিয়ে দিল, তারপর যখন বলল যে বোন যদি বিপদে পড়ে তখন দাদার কর্তব্য কি, এই কথা শোনার পরই আমাদের কি হলো, হুমায়ুন তাকে কি করেছিল, রক্ষা করেছিল এবং রানী কর্ণাবতীকে বাহাদুর শাহের আক্রমণ থেকে আমাদের রক্ষা করার পর কৃতজ্ঞ রানী কর্ণাবতী হুমায়ুনের হাতে রাখি পরিয়ে দিয়েছিল, যেটা ছিল প্রথম হিন্দু মুসলমান রাখি বন্ধন। মনে থাকবে, প্রথম হিন্দু মুসলমান রাখি বন্ধন। এবং সেটাকেই যখন রবীন্দ্রনাথ বললেন, প্রচুর মুসলিম এগিয়ে এলেন, হাত বাড়িয়ে দিলেন, বললেন আমাদের হাতে রাখি পরান। ঠিক রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর যে মেয়ে ছিল, তাই তো, তার বঙ্গলক্ষ্মীর ব্রত কথার লেখক হচ্ছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। সেই লেখাটাকে উনি পাঠ করলেন, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বঙ্গলক্ষ্মীর ব্রত কথা পাঠ করা হলো এবং এটা এমন দিকে ছড়ালো যে মানুষ ওই বঙ্গলক্ষ্মীর ব্রত কথার জন্য শোনার পর দেশত্ববোধ তাদের মধ্যে ভীষণ রকমভাবে জাগ্রত হলো, স্বদেশী জাগ্রত হলো। পিছিয়ে থাকলো না জাতীয় কংগ্রেস। 1905 খ্রিস্টাব্দে বেনারস অধিবেশনে গোপাল কৃষ্ণ গোখলের নেতৃত্বে স্বদেশী এবং বয়কট উভয়কে গ্রহণ করলেন। ঠিক এবং পরের বছর 1906 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে দাদাভাই নৌরোজি কি করলেন, আমাদের চারটি
আমাদের এজেন্ডা আনলেন আমাদের বঙ্গভঙ্গের তোমার প্রতি। কি কি ছিল? একটা ছিল আমাদের স্বদেশী, 2 ছিল বয়কট, 3 ছিল স্বরাজ, আর কি ছিল 4 নম্বর? 4 নম্বর মনে রাখবে তোমার ন্যাশনাল এডুকেশন বা জাতীয় শিক্ষা। ঠিক আছে? এই 4 টে হচ্ছে প্রধান। দেখো, মানুষ কিন্তু এই সময় অনেক কিছুর ক্ষেত্রে স্যাক্রিফাইস করেছিল। উদাহরণ দেওয়া যেতে পারে অরবিন্দ ঘোষকে। অরবিন্দ ঘোষ এই সময় বড়োদার কলেজের প্রিন্সিপালের চাকরি, ঠিক আছে, ছেড়ে দিয়ে উনি কিন্তু 75 টাকা মাইনের চাকরি করেছিলেন আমাদের বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের হয়ে, তাই তো? এবং আমাদের কি বলবো, এই যে ন্যাশনাল এডুকেশন কাউন্সিল, জাতীয় শিক্ষা পরিষদের সঙ্গে জড়িয়েছিলেন মাত্র 75 টাকা মাইনেতে। তোমরা ভাবো কি আত্মত্যাগ সেই মানুষটা! কোথায় 800 টাকা আর কোথায় 75 টাকা! এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের তোমার কি বলবো বোনঝি, মানে তার দিদি স্বর্ণকুমারী ঘোষালের যে মেয়ে ছিল, তার নাম ছিল হচ্ছে সরলা দেবী চৌধুরানী। সেই ভদ্রমহিলা আমাদের এই মহিলাদের সচেতন করবার জন্য স্বদেশী ভান্ডারের টাকা দেওয়ার জন্য, টাকা জমানোর জন্য তৈরি করেছিলেন আমাদের কি লক্ষ্মীর ভান্ডার। মনে থাকবে, স্বদেশী স্টোর এই সময় তৈরি হয়েছিল। স্বদেশী স্টোর তোমরা ভাবতে পারবে না, শুধু এখানে থেমে থাকেনি স্বদেশী স্টোরে। আমরা এটাও দেখেছিলাম যে একে একে অনেক ইন্ডাস্ট্রি হয়েছিল। যেমন প্রথমেই বলে যাওয়া যেতে পারে আমাদের বিখ্যাত ডাক্তার ডক্টর নীলরতন সরকার তৈরি করেছিল জাতীয় সাবান কারখানা। মনে থাকবে কি বললাম, জাতীয় সাবান কারখানা। এবং কার সঙ্গে সঙ্গে আমাদের জেআরডি টাটা, তাই তো, আমাদের তৈরি করেছিল আমাদের টিসকো, তাই তো, আমাদের টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। 1907 খ্রিস্টাব্দে এটি তৈরি হয়েছিল এবং 1901 খ্রিস্টাব্দে আচার্য প্রফুল্লচন্দ্র রায় তৈরি করেছিল বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস। ঠিক আমরা দেখতে থাকছিলাম। এবং তারপরে ম্যাড্রাসের চিদম্বরম পিল্লাই তৈরি করলো স্টিম নেভিগেশন কোম্পানি, স্বদেশী স্টিম নেভিগেশন কোম্পানি। তারা দেখো কত বড় বড় ইন্ডাস্ট্রিগুলো তৈরি হলো। এবং চলে এলো এবার সঙ্গে সঙ্গে এডুকেশন। এডুকেশন পারপাসে আমরা প্রথমে দেখতে পেলাম 1906 সালে তৈরি হলো হচ্ছে ন্যাশনাল এডুকেশনাল কাউন্সিল। এই ন্যাশনাল এডুকেশনাল কাউন্সিল বা জাতীয় শিক্ষা পরিষদ তৈরি করলেন আমাদের সতীশচন্দ্র মুখার্জি। কার কার সাহায্যে? রবীন্দ্রনাথ ঠাকুর এবং রাজা সুবোধচন্দ্র মল্লিকের সাহায্যে। ঠিক এরই পরে আমরা এটাও দেখতে পেলাম যে আমাদের ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এটা তৈরি হলো। এবং এটা পরবর্তীকালে দেখতে পাই যাদবপুর ইউনিভার্সিটির নাম হয়ে গেছিল 1955 সালে। এবং তারও পরে আমরা দেখেছিলাম আমাদের কি হয়েছিল, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট যখন তৈরি হয়, সেটা তৈরি করেন আমাদের কি বলবো তারকনাথ পালিত, তাই তো, তারকনাথ পালিত এটা তৈরি করেন। তাহলে আমরা এইখানে যেমনভাবে শিক্ষামূলক ইন্ডাস্ট্রি এটা দেখলাম, সেই সঙ্গে দেখলাম প্রচুর নারীকে যারা যোগ দিয়েছিল। কুমুদিনী বসু, তাই তো, লীলাবতী মিত্র, আমাদের সঙ্গে সঙ্গে হেমাঙ্গিনী দেবী, তার সঙ্গে হচ্ছে অম্বুজা সুন্দরী দাশগুপ্ত, ক্লিয়ার, এবং সরলা দেবী চৌধুরানী, স্বর্ণকুমারী দেবী, এরা সবাই কিন্তু আমাদের যোগ দিয়েছিল মহিলা আমাদের সংগঠক হিসেবে। আবার যখন আমরা দেখলাম এই আন্দোলনে মুসলিমরাও পিছিয়ে ছিল না। মুসলিমদের মধ্যে লিয়াকাত হোসেন, লিয়াকাত হোসেন লিয়াকাত হোসেনের সঙ্গে সঙ্গে আমরা দেখলাম আব্দুল রসুল। বেশ, আব্দুল রসুলের সঙ্গে সঙ্গে আমরা দেখলাম হচ্ছে লিয়াকাত আলী না, তোমার হচ্ছে আব্দুল রসুলকে দেখলাম। আব্দুল রসুলের সঙ্গে সঙ্গে দেদার বাপ,
এবং দীন মোহাম্মদ, কি বললাম, দেদার বক্স এবং দীন মোহাম্মদের মতো নেতাকেও আমরা দেখলাম। এর মধ্যে রসুল তার হুঁশিয়ারির একটা বড় ইন্ডাস্ট্রি তৈরি করেছিল এবং এগিয়ে এলো প্রথম সারির কিছু সংবাদপত্র। যেমন ধরো সঞ্জীবনীর কথা আমি আগে বলেছি, সঞ্জীবনী পত্রিকায় কিন্তু প্রথম বলা হয়েছিল আমাদের এই বয়কট শব্দটাকে ব্যবহার করা হয়েছিল। আবার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার বেঙ্গলি পত্রিকায় বলেছিল একটা জাতীয় দুর্দৈব, ন্যাচারাল ক্যালামিটিস বলেছিল, পার্টিশন অফ বেঙ্গল। আবার এই সঙ্গে সঙ্গে বরিশাল হিতৈষী, হিতবাদী, তাই তো, এই পত্রিকাগুলো এগিয়ে এসেছিল। এবং এই প্রসঙ্গে বলি যে ইংরেজি পত্রিকাগুলো কিন্তু পিছিয়ে ছিল না, তারাও কিন্তু প্রতিবাদ করেছিল। এবং দেখো এই সময় কিছু ইংরেজি পত্রিকা যারা স্বদেশী বয়কটের সমালোচনা করেছিল, যেমন স্টেটসম্যান, ঠিক। আবার যখন আমরা দেখেছিলাম পায়োনিয়ার, ঠিক, হিন্দু, এরা কিন্তু আবার স্বদেশীদের সমর্থন করেছে, ঠিক। তাহলে এইবার এই একটা পরিমণ্ডল তৈরি হলে আমরা সঙ্গে সঙ্গে দেখেছিলাম একটা সাংস্কৃতিক পরিমণ্ডল। সাংস্কৃতিক পরিমণ্ডলের যদি বিচার করতে হয় তাহলে প্রথমেই পাবো হচ্ছে আমাদের বেঙ্গল ওরিয়েন্টাল আর্ট, তাই তো। এই ওরিয়েন্টাল আর্টের কথা বললাম, যেখানে শিক্ষক হিসেবে ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর এবং এখানে পাশ করা ছাত্রদের মধ্যে কৃতি ছাত্র ছিলেন আমাদের নন্দলাল বসু, ঠিক। এটা মনে রাখবো আমরা। আবার একই রকম ভাবে এটাও মনে রাখবে যে বেশ কিছু স্বদেশী সঙ্গীত, বেশ, যেমন দেখা যাক আমাদের বিধির বিধান ভাঙলে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের বাংলার মানুষকে জাগ্রত করবার জন্য রবীন্দ্রনাথ লিখলেন। রবীন্দ্রনাথ তারপরে লিখলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যেটা বাংলাদেশের আমাদের কি ছিল, জাতীয় সঙ্গীত। একই রকম ভাবে উনি লিখলেন ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তারপরে লিখলেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে একলা চলো রে। তারপরে লিখলেন একইভাবে এক চমৎকার গান, যেটা তার শেষ গান ছিল এই পর্বে, জনগণ মন অধিনায়ক জয় হে। এটা 1911, তাই তো, আমাদের ভারত বিধাতাতে উনি এটা লিখেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর এই গানগুলো মধ্যে আবার বিপ্লবীদের মধ্যে সাড়া ফেলেছিল যে গানটা, যে রবীন্দ্রসঙ্গীত, সেটা হচ্ছে আমাদের ওই ভুবন মোহিনী, ঠিক আছে, মনে রাখবে। এবং আমাদের সার্থক জনম আমার জন্মেছে দেশে। পিছিয়ে থাকলেন না আমাদের রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, তিনি লিখলেন স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, কবিতার নাম ছিল স্বাধীনতা। ভীষণভাবে লোকের মুখে মুখে এই গানটি চলতে থাকলো, ছাত্রছাত্রীদের মুখে বিশেষ করে। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের আরও একটি গানের কথা আমি তোমাদের অবশ্যই বলবো, যে গানটি আমাদের লিখেছিলেন অতুল প্রসাদ সেনী, উঠো গো ভারত লক্ষ্মী। বেশ, তারপরে আমাদের মিলে সব ভারত সন্তান, এমনও গান লেখা হয়েছিল আমাদের রজনীকান্ত সেনের সেই বিখ্যাত গানটি মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই। এবং এই গানটি যিনি গেয়ে জনপ্রিয় করেছিলেন তিনি হচ্ছেন চারণ কবি মুকুন্দ দাস। এবার আমি আরো দুটো গানের কথা বলবো। এই গান দুটো অনেকেই ছাত্রছাত্রীরা গুলিয়ে ফেলে, স্যার এটা কার লেখা, মানে মনে রাখতে পারছি না। দেখো, একটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথের গান, আরেকটা গান হচ্ছে মুকুন্দ দাস, মনে রাখবে। একটা হচ্ছে মুকুন্দ দাসের গান, একটা রবীন্দ্রনাথ ঠাকুরের গান। বান এসেছে মরা গানে ধরতে হবে না তোমরা এখনো ঘুমা, এটা হচ্ছে মুকুন্দ দাসের। আর রবীন্দ্রনাথেরটা হচ্ছে এবার তোর মরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তোর, এটা রবীন্দ্রনাথ, ঠিক আছে। তাহলে এবার দিয়ে থাকলে রবীন্দ্রনাথ, আর এবার না থাকলেই কি বললাম, মুকুন্দ দাসের গান। ধন ধান্যে পুষ্পে ভরা, আজও জনপ্রিয় গান। দ্বিজেন্দ্রলাল রায় লিখলেন বাংলার সম্পদ, ঠিক আছে, বাংলার প্রাকৃতিক সম্পদকে উল্লেখ করে এই গান রচনা করলেন, কিন্তু গানটা পুরোপুরি স্বদেশী, তাই না। যখন বলছে ভাইয়ের
মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবো কেহ। এই যে কথা যখন বলছে যে একটা বাংলার মাটির টান, একটা পারিবারিক সম্বন্ধ, ঠিক আছে? এই জায়গাটাকে দ্বীনেন্দ্রলাল তুলে ধরেছেন। বিস্তর গান লেখা হয়েছিল এবং গানগুলো ভীষণভাবে আমাদের নাড়া দিয়েছিল। স্যার, এতক্ষণ আপনি যেটা আলোচনা করছেন সমস্তটাই খুব পজিটিভ দিক আপনি স্বদেশী বয়কটের বলছেন। নেগেটিভ দিক কি কিছু ছিল না? অবশ্যই ছিল। এই সময় মনে করলো যে আমাদের স্বদেশী বয়কট আন্দোলন তার আগে যে শুরু হয়েছিল বিপিনচন্দ্র পাল বা অরবিন্দ ঘোষের বা তিলক লাজপত রায়ের যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে ভীষণ রকমভাবে হিন্দুত্ববাদ ছিল। তাহলে এ দেশ তো হিন্দু, মুসলমান, জৈন, ঠিক আছে, বুদ্ধ সবারই দেশ। তাহলে এখানে এই জায়গাটা আসছে কেন? তখন তারা ভেতর থেকে গ্রিফ মানে যে দুঃখ, সে দুঃখের ব্যাপারটা এমনভাবে আসে যে তখন ওরা চাইছিল যে একটা আলাদা করে দল তৈরি করতে এবং তারা ইংরেজদের কাছে কিছু আদায় করতে। সেই নিয়েই আমাদের দেখতে পাই পরবর্তী অধ্যায় শুরু হয়ে যায় আমাদের মুসলিম লীগ, অল ইন্ডিয়া মুসলিম লীগ, AIML। এই আমরা নামটায় দেখাই তৈরি করেছিলেন কে? আমাদের সলিমুল্লাহ। কার সাহায্যে? আমাদের এখানকার প্রথম প্রেসিডেন্ট, যিনি দীর্ঘদিন লন্ডনে ছিলেন, তার নাম হচ্ছে তৃতীয় আগা খান। তিনি লর্ড মিন্টোর সঙ্গে দেখা করে আমাদের সিমলা ডেপুটেশনে, সিমলা বৈঠকে উনি পুরোপুরি লর্ড মিন্টো টুকে কনভিন্স করান এবং ওনারই কনভিন্স করার জন্য মানে ওনাকে রাজি করার জন্য আমরা দেখতে পাই কি আমাদের দেশে তৈরি হয়ে গেছিল এই বিখ্যাত আমাদের অল ইন্ডিয়া মুসলিম লীগ। 30শে ডিসেম্বর আমাদের 1906 সালেই তৈরি হয়েছিল অল ইন্ডিয়া মুসলিম লীগ, ঠিক। এবং এখানে কালারটা যেটা দেওয়া হয়েছিল সবুজ, গ্রিন, এবং ওদের দুটো পত্রিকা সামনে রাখা হয়েছিল। একটা পত্রিকার নাম ছিল স্টার অফ ইন্ডিয়া আর একটা পত্রিকার নাম ছিল দি ডন, ঠিক। এবং ওদের একটা বই ছিল, যে বইটাকে ওরা পুরোপুরি অল ইন্ডিয়া মুসলিম লীগের বই বলেই আমাদের মানত। এটাকে গ্রিন বুকও ওরা বলতো, ঠিক আছে। এবং এই মুসলিম লীগের একটা ব্রাঞ্চ তৈরি হয়েছিল পরবর্তীকালে লন্ডনে, যার প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ আমির আলী, ঠিক মনে থাকবে, সৈয়দ আমির আলী। বেশ, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এর মেন পয়েন্টগুলোকে একবার জাস্ট দেখিয়ে দেবে। আমি যা বলেছি সবই এখানে আছে, ঠিক আছে। জাতীয়তাবাদী আন্দোলনকে ধ্বংস করাই লর্ড কার্জনের বঙ্গভঙ্গের লক্ষ্য বা মূল উদ্দেশ্য ছিল, ঠিক, এটা মনে রাখবে। এবার যে যে জায়গাগুলোকে নিয়ে করার চিন্তা ভাবনা হয়েছিল, প্রথমে 1874, তারপরে 1896। এই যে উইলিয়াম ওয়ার্ড, যার কথা বললাম, প্রথম চিন্তা করেছিল বঙ্গভঙ্গ করার। চট্টগ্রাম বিভাগ, ঢাকা, ময়মনসিংহ জেলাকে আসামের সঙ্গে যোগ করে একটি স্বতন্ত্র প্রদেশ গঠনের প্রস্তাব দেন, ঠিক আছে। তাহলে যা দাঁড়ালো ইস্ট বেঙ্গল আর আসাম। এবার দেখো যে ইংলিশম্যান পত্রিকা এবং ইউরোপীয় বণিক সংঘগুলি এর বিরুদ্ধে একটা প্রতিবাদ জানিয়েছিল, ঠিক আছে। কারণটা কি? যখন এটা বাতিল হয়ে যায় মানে কার্যকরী হয় না। এবার দেখো এইখানটাতে আমি যেটা বলে দিয়েছিলাম যে 1903 সালে, যেটাকে রিজলে কমিশন বলি, বাংলা, আসাম, মধ্যপ্রদেশ, মাদ্রাজের সীমানা ঠিক করে দিয়ে প্রস্তাব খসড়া প্রস্তুত করে হচ্ছে অ্যান্ড্রু ফ্রেজার। উনি হচ্ছেন লেফটেন্যান্ট গভর্নর অফ বেঙ্গল, এটা আমি আগেও বলে দিয়েছি, ঠিক আছে। আর ভারত সচিব হয়ে যিনি কাজটা করেছিলেন মানে স্বরাষ্ট্র সচিব হয়ে এই রিজলে, তার নাম হচ্ছে রিজলে পত্র, মানে রিজলে প্ল্যানটা পাস হয় 1903-এ, যেখানে ওই একই রকম বলা হয়েছিল চট্টগ্রাম বিভাগ, ঢাকা, ময়মনসিংহ জেলা, পার্বত্য ত্রিপুরা হয়ে আসামের সঙ্গে যুক্ত হবে, সম্বলপুর আর গঞ্জাম উড়িষ্যা সহ বাংলার সঙ্গে যুক্ত থাকবে, ঠিক আছে। আর তরুণাপুর মধ্যপ্রদেশের সঙ্গে যুক্ত হবে। এর ফলে বলছে বাংলার যে লোক সংখ্যা
78.4 মানে 78.4 মিলিয়ন, সেটা কমে দাঁড়াবে দেখো একবার কত, প্রায় 10 মিলিয়নের মতো কমে গেল, 67.5। তাহলে রিজলে প্ল্যান খুব অ্যাকসেপ্ট হয়েছিল কার কাছে? লর্ড কার্জনের কাছে, কিন্তু জনগণের কাছে নয়। ঠিক আছে, ভারত সচিব ব্রডরিক এটা সম্মতি প্রদান করেছিল। এবার দেখো, যখন কার্জনের এই যে জায়গাটা বললাম, তারপরে বঙ্গবিচ্ছেদের চূড়ান্ত পরিকল্পনা করা হয়ে গেছিল যখন উনি ঘুরে এসেছিলেন কোথায়? ঢাকা, আমি যেটা বলে দিয়েছিলাম আগে। এবং সেখানে আমাদের জায়গাটা আরও বড় করা হলো, আরও স্পেসিফিক করা হয়েছিল। চট্টগ্রাম বিভাগ, রাজশাহী, মালদা, পার্বত্য ত্রিপুরা, আর নতুন প্রদেশের নাম হবে পূর্ব বাংলা। দেখো, ইস্ট বেঙ্গলের জন্ম এখানেই হতে যাচ্ছিল, এবং সঙ্গে থাকছে আসাম প্রদেশ। তাহলে এই যে একটা বড় ব্র্যাকেট করে দিলাম, এটা মনে রাখবে। আর বাকিটাও পড়ে থাকবে কি? অবশিষ্ট বাংলা, যেটাকে আমরা বলছি ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের সঙ্গে থাকবে বিহার আর উড়িষ্যা। ঠিক আছে, রাজধানী যথারীতি সে কলকাতায় রাখা হয়েছিল। এটা একটা ভৌগোলিক যে ব্যাপার বলে দিলাম। এবার বুমফিল পুলার, এই বুমফিল পুলার এই ভদ্রলোক বেঙ্গলের গভর্নর হয়েছিলেন। তিনি ডাইরেক্ট বলেছিলেন যে মুসলিমদের যদি হাত করা যায় তাহলে আমাদের সুবিধাটা অনেকখানি। উনি তাই বলেছিলেন, দ্য মুসলিম অ্যাজ হিজ ফেভারিট ওয়াইফ। ঠিক আছে, তার প্রিয়তম পত্নী। বেশ, এবার দেখো, যেটা আমি বলেইছিলাম, লর্ড কার্জন এত ভালো করে বললেও সালিমুল্লাহ ছাড়া আর কেউ রাজি হয়নি। তার জন্য ওকে ফিরে আসতে হয়েছিল। ফিরে আসার পরে আমাদের রিজলে সেই জায়গাটাকে খুব বড় করে বলেছিল যে বেঙ্গল ইউনাইটেড ইজ এ পাওয়ার, বেঙ্গল ডিভাইডেড পুল সেভারেল ওয়েজ। যা বাংলা মানে হচ্ছে যে যদি যুক্ত বাংলা একটা বড় শক্তি, যুক্ত বাংলা বড় শক্তি, আর যদি আমরা বাংলা ভাগ করতে পারি, সেটা বিভিন্ন উপায়ে ভাগ করতে পারবো। এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের একটা বিখ্যাত মন্তব্য করা হয়েছিল যে যে বাংলা ভাগ এটা একটা সেটেল ফ্যাক্ট, তাই তো? এবং তার প্রত্যুত্তরে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1911 সালে যখন বঙ্গভঙ্গ হল, মানে বঙ্গভঙ্গ প্রস্তাবটা থেমে গেল, তাই তো, আন্দোলন চলতে চলতে বঙ্গভঙ্গ প্রস্তাবটা থামলো, তখন সুরেন্দ্রনাথ বলেছিল যে উই শ্যাল মেক আনসেটেল দ্য সেটেল ফ্যাক্ট, মানে আমরা যে ঘটনা ঘটতে যাচ্ছে তাকে আমরা কি করতে, অসম্ভব করে দিতে পারি, আনসেটেল করে দিতে পারি। ঠিক, বঙ্গভঙ্গের পক্ষে সরকারি এবং প্রশাসনিক যুক্তিসমূহ ওরা বলেছিল বাংলা প্রেসিডেন্সিকে ক্ষুদ্রায়তন করে সুশাসন প্রবর্তন করা সম্ভব, জায়গা ছোট হলে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে সুবিধা হবে। ঠিক আছে, তারপর এটাও বলেছিল ক্ষয়িষ্ণু মুসলিম আর উড়িষ্যার সংস্কৃতির পুনরুজ্জীবনের জন্য, ঠিক আছে, এটা ভাবা অপরিহার্য। বেশ, এইবার দেখো, এখান থেকে অবহেলিত আসাম প্রদেশে উন্নতি সাধনের উদ্দেশ্যে বঙ্গভঙ্গের প্রয়োজন ছিল। তারা আসাম প্রদেশটাকে একটা শক্তিশালী করার জন্য এটা প্রয়োজন ছিল। বেশ, ঐক্যবদ্ধ বাংলা একটি শক্তি, কিন্তু বিভক্ত বাংলা নানা টানা পূরণে পর্যদস্ত হবে, এতে ব্রিটিশ শক্তির স্থায়িত্ব বৃদ্ধিপ্রাপ্ত হবে। ঠিক, এটা কার্জনের ভাবনা ছিল। হলো, আর এই যে লর্ড কার্জন হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিল এই বঙ্গ বিভেদকের মাধ্যমে। ঠিক, এবার আমরা যেটা ভালো করে দেখব সেটা হচ্ছে আসামের চা বাগিচাগুলিতে ইংরেজদের প্রাধান্য প্রতিষ্ঠাও একখানা লক্ষ্য ছিল, এটা মাথায় রাখবে। এটা প্রবলেম অফ দ্য ইস্ট যে বইটা লর্ড কার্জনের লেখা, সেটা কিন্তু স্পষ্ট ইঙ্গিত আছে। ঠিক আছে, এবং কলকাতা বন্দরে চা, তেল, কয়লা পরিবহনের খরচাও কমে যাবে, এটা মনে করতো যদি আমাদের আসাম যুক্ত হয়, তাই তো, ব্রিটিশ পুঁজিপতিদের স্বার্থ সুরক্ষিত হবে।
এইবার আসছে আমাদের পুরোপুরি সেই প্রতিবাদের জায়গাটা, তাই তো? তাহলে কার্জেনের যে কথা, উই শ্যাল মেক আনসেটেল দ্য সেটেল ফ্যাক্ট, আর আমি এই স্থায়ী ঘটনাকে অস্থায়ী করে দেবো, এই কথাটা বলেছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সঞ্জীবনী পত্রিকাতে বলেছিলাম প্রথম বয়কট কথাটা বলা হয়েছিল, বঙ্গের সর্বনাশ কথাটাও বলা হয়েছিল। অরবিন্দ ঘোষ আর বিপিনচন্দ্র পাল এই সময় খুব অ্যাক্টিভ ছিল। ওদের যে বন্দে মাতরম পত্রিকায় ওরা প্রকাশ করেছিল কি প্যাসিভ রেজিস্ট্যান্স বা নিষ্ক্রিয় প্রতিরোধকে। ঠিক আছে, এটা মনে রাখবে। হিতবাদী পত্রিকায় উল্লেখ করা হয়েছিল বিগত ১৫০ বছরে বাঙালি জাতি এমন দুর্দিনে পড়েন। ঠিক আছে, ব্রহ্মবান্ধব উপাধ্যায়। সন্ধ্যা পত্রিকা এবং স্বরাজ পত্রিকা দুটোই অ্যাক্টিভ ছিল। ঠিক, এবার দেখো যারা মুসলিমরা পত্রিকা চালিয়েছিল তাদের মধ্যে মুজিবুর রহমানের দ্য মুসলমানস, ঠিক আছে, আবার ইসলামের প্রচার মোহাম্মদ রিয়াজউদ্দিন, এটার মধ্যেও কিন্তু আমরা বঙ্গভঙ্গের কথা পেয়েছি। আর প্রচুর ইংরেজি পত্রিকা আছে, এর মধ্যে ইংলিশম্যান মনে রাখবে, স্টেটসম্যান মনে রাখবে, পায়োনিয়ার মনে রাখবে। ঠিক আছে, এই তিনটে। আর রামানন্দ চট্টোপাধ্যায়ের মডার্ন রিভিউ, সতীশচন্দ্র মুখার্জির ডন, পৃথ্বীশচন্দ্র রায়ের আমাদের ইন্ডিয়ান ওয়ার্ল্ড। এর মধ্যে সতীশচন্দ্র মুখার্জি বেশি ইম্পর্টেন্ট। এই যে জাতীয় দুর্দৈব আমি বলে দিয়েছি আগে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কথা। মুসলিম সংগঠন যেটা তৈরি করেছিল সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন, এটা বঙ্গভঙ্গের প্রতিবাদে। এবার দেখো উনি সুমিত সরকার কতগুলো ধারার কথা বলেছেন, নরমপন্থী ধারায় কাজ করেছিল, গঠনমূলক স্বদেশী বা আত্মশক্তির ধারা, রাজনৈতিক বা স্বদেশী বা নিষ্ক্রিয় প্রতিরোধের ধারা। এটা হচ্ছে বিপিনচন্দ্র পাল এবং অরবিন্দ ঘোষের। আর সন্ত্রাসবাদী ধারা ১৯০২-এর অনুশীলন সমিতি এই সময় তৈরি হয়েছিল, নিশ্চয়ই তোমরা জানো। দুটো ডেট ভালো করে মনে রাখবে, ঘোষণাটা হয়েছিল ১৯শে জুলাই ১৯০৫, আর এটা কেম ইনটু এফেক্ট মানে কার্যকরী হয়েছিল ১৬ই অক্টোবর ৫। ঠিক আছে, আচ্ছা, এবারে আমরা এইখানেই যেটা যাব, মহিলারা যখন বাগবাজারে পশুপতি বসুর গৃহে গিয়ে টাকা জমা করেছিল, বা ওই বাংলার মাটি বাংলার জল গান গাইতে গাইতে বাগবাজার ঘাট থেকে ফিরেছিল, এটা কিন্তু মানুষকে ভীষণ রকমভাবে উদ্বুদ্ধ করেছিল। ঠিক আছে, বলছে মহারাজা মনেন্দ্রচন্দ্র নন্দী স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রতিবাদ সভায় সামিল হয়েছিল। কলকাতার টাউন হলে যেটা হয়েছিল, দুটি প্রতিবাদ সভা। বরকরার ডাক কৃষ্ণকুমার মিত্র বলে দিয়েছি। এইবার দেখো এইখানে একটা বড় কথা বলার আছে, যে টাউন হলে বয়কটের কথাটাকে খুব জোর দিয়েছিল সুরেন্দ্রনাথ। মনীন্দ্রচন্দ্র নন্দী এখানে এসেছিলেন, নরেন্দ্রনাথ সেনও এসেছিলেন, বিশিষ্ট সাংবাদিক। এই যে বিলাতি বস্ত্র বা বিলাতি জিনিসপত্র বর্জন, এটা কিন্তু বয়কটের একটা মুখ্য উদ্দেশ্য ছিল, তাই তো? এবং সেখানে বলছে দরকার হলে ইংরেজদের পরিচালিত পৌরসভা বা আইনসভাকে ওরা বর্জন করেছিল। এবং বয়কট এটাকে এক কথায় বলা যায় খুব নেতিবাচক। ঠিক আছে, হয়ে গেল। এবার কোন দিনটাকে বলা হয়েছিল জাতীয় শোক দিবস, সেটা হচ্ছে রাখি বন্ধনের দিনটা, বা বঙ্গভঙ্গের যে দিনটা, মানে আমাদের ১৬ই অক্টোবর ১৯০৫, ওটাকে শোক দিবস, মনস ডে। ঠিক আছে, এবার এইখানে অরন্ধন বলে দিয়েছি, বঙ্গলক্ষ্মী ব্রত বলে দিয়েছি। এবার সঙ্গে সঙ্গে রয়েছে সেই বিখ্যাত বিখ্যাত গানগুলো। আজই বাংলাদেশের হৃদয় হতে, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের গান, তাই তো? এটাও কিন্তু খুব জনপ্রিয় হয়েছিল। বাংলার মাটি বাংলার জল তো বলাই হয়েছে। জাতীয় ধনভাণ্ডার তৈরি হয়েছিল এই পশুপতি বসুর বাড়িতে। ঠিক,
এবার দেখো পরপর পরপর আমাদের যে গানগুলো আমি মুখে বলে গেছি সবই দেওয়া আছে এখানে। এবার তোর মরা গানে, ও আমার দেশের মাটি, যদি তোর ডাক শুনে, ধনধান্যে পুষ্পে ভরা, সবই পরপর পরপর রয়েছে। আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে। এই যে রবীন্দ্রনাথ বলছে, একটা ইউনিট ধরছে একটা মানুষগুলোকে, প্রত্যেককে বলছে রাজা। এ দেশ তো আমাদের, তাহলে আমরাই রাজা। বেশ, সার্থক জনমমান, বাঁধ এসেছে মরা গানে। এই গানগুলো খুব দেয় পরীক্ষায়, তোমরা ভালো করে দেখবে। এগুলো দিয়ে আমি কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে দেখছিলাম। মিলে সব ভারত ও সন্ধ্যা, সত্যেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের দাদা লেখা। এখন আর দেরি নয়, তাই তো, রবীন্দ্রনাথ ঠাকুর। পীতাম্বর দত্তের একবার বিদায় দে মা, ঠিক আছে, এটাও কিন্তু সেই সময় লেখা হয়েছিল। বঙ্গ আমার জননী আমার, দীনেন্দ্রলাল রায়ের গানটা, বলো বলো সবে, উঠো গো ভারত লক্ষ্মী। আর অশ্বিনী কুমার দত্ত, যিনি আমাদের বরিশালে কি করেছিলেন, আমাদের একটা স্বদেশী বয়কট আন্দোলনের ধারা নিয়ে এসেছিলেন। মনে থাকবে, যে আন্দোলনের ধারাটাকে আমরা এক কথায় বলি যে বরিশালের স্বদেশী বয়কট আন্দোলনের ধারা, এবং স্বদেশ বান্ধব সমিতির মাধ্যমে সেটা কিন্তু সম্পূর্ণ হয়েছে। ঠিক, তাহলে এখানে সবই আমরা বললাম, মহিলাদের কথা, মুসলিমদের কথা, যারা যারা তোমার অ্যাসোসিয়েশন তৈরি করেছিল, ইউনাইটেড বেঙ্গল স্টোর্স করেছিল আব্দুল হালিম গজনবী, এটাও দেখেছো তোমরা। দেদার বক্সের নাম মনে রাখবে, লিয়াকত হোসেনের নাম মনে রাখবে, দিন মোহাম্মদের নাম মনে রাখবে, এবং আমাদের আব্দুল শোভন চৌধুরী। এবার দেখো, বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনে আব্দুল রসুল হিন্দু মুসলমান, আমাদের উভয় একটি মাতৃভূমি বাংলাদেশ, এই কথাটা বলেছিলেন। ঠিক আছে, স্বদেশী সমাজ তৈরি করেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর কে বলেছিল আমাদের সেলফ রিলায়েন্স, আত্মশক্তির কথা, সেটাও কিন্তু মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, হিন্দু মেলা, হিন্দু মেলা রাজনারায়ণ বসু আর নবগোপাল মিত্র হচ্ছে এখান থেকেই স্বদেশীর আদর্শ প্রচার করেছিল। স্বদেশী বিপণী, ঠিক আছে, পুনায় লোকহিতবাদী গোপাল হরি দেশমুখ। আচ্ছা, এবার একটু আমি বলে দিই, দিল্লিতে সৈয়দ হায়দার রেজা, মহারাষ্ট্রে বা মুম্বাইতে নেতৃত্ব দিয়েছিল বাল গঙ্গাধর তিলক। আবার যদি আমি চলে যাই পাঞ্জাবে, লালা লাজপত রায়, ঠিক, এবং অজিত সিং। আবার একইভাবে যদি আমি চলে যাই আমাদের ম্যাড্রাসে, তাহলে ম্যাড্রাসে আমরা দেখব হচ্ছে চিদম্বরম পিল্লাইকে নেতৃত্ব দিয়েছিল। এবং দক্ষিণ ভারতে বিশেষ করে এটা আমাদের কি নাম হয়েছিল, আমাদের বন্দে মাতরম সত্যাগ্রহ, বন্দে মাতরম সত্যাগ্রহ। ঠিক আছে, টাটা টাটা আমি সব টাটাগুলো বলেছি, নীলরতন সরকারের জাতীয় সাবান কারখানা বলে দিয়েছি। ঠিক আছে, জাতীয় জাহাজ কোম্পানি চিদম্বরম পিল্লাই বলে দিয়েছি। বেশ, অবনীন্দ্রনাথ ঠাকুর নন্দলাল বসু, এটাও বলে দিয়েছিলাম। আমাদের যেটা হচ্ছে ইন্ডিয়ান ওরিয়েন্টাল আর্ট, ইন্ডিয়ান ওরিয়েন্টাল আর্ট। তারপরে জগদীশ চন্দ্র বসুর উদ্যোগে আমাদের বিজ্ঞান চর্চা স্বদেশী যুগে খুবই কাজ করেছিল। এবার আসছি আমাদের ব্রিটিশদের কিছু প্রতিরোধ, যেমন কার্লাইল সার্কুলার। কার্লাইল সার্কুলার জারি করা হয়েছিল, যে যে ছাত্ররা তোমার ক্লাস থেকে বেরিয়ে গিয়ে স্বদেশী বয়কট করছিল তাদেরকে আর ক্লাসে ফিরতে দেওয়া হবে না। আবার শচীন্দ্র প্রসাদ বসুর মতো নেতা, সে কি বলেছিল, সে বলেছিল এক কথায় যে না, তারা আবার ফিরতে পারবে। সে লয়ার ছিল, সে আবার অ্যান্টি সার্কুলার সোসাইটি করে তাদেরকে আবার ফিরিয়ে নেন। কার্লাইলের নেতৃত্বে কার্লাইল সার্কুলার, পেডলার সার্কুলার, আর হচ্ছে লিওন সার্কুলার। ঠিক আছে, পরপর তিনটে সার্কুলার। তার প্রতিবাদ হচ্ছে আমাদের এই সতীশচন্দ্র বসু, শচীন্দ্র প্রসাদ বসু, শচীন্দ্র প্রসাদ।
ডন সোসাইটি জাতীয় শিক্ষা প্রবর্তনের পথ দেখায় সতীশচন্দ্র মুখোপাধ্যায়। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বলে দিয়েছি এগুলো সব। বেশ। রবীন্দ্রনাথ তৈরি করলো শান্তিনিকেতনে। শান্তিনিকেতন তৈরি করলো হচ্ছে আমাদের কোথায়? ভুবনডাঙ্গায়, তাই তো? আমাদের শান্তিনিকেতন বোলপুরে তৈরি হলো। বেশ। মহারাজা মরেন্দ্রচন্দ্র নন্দী, সুবোধচন্দ্র মল্লিক এরা প্রচুর হারে টাকা দিয়েছিল এই স্কুল কলেজগুলোর জন্য। বাংলার বাইরে সবই বলে দিয়েছি। কিলো ন্যাশনাল কাউন্সিলও বলে দিয়েছি এখানে। আচ্ছা, অর্থনীতি, শিক্ষা, বিচার, প্রশাসন। বয়কটের 4টি জায়গা, একটা অর্থনীতি, একটা শিক্ষা, একটা বিচার, একটা প্রশাসন। সবগুলোকে অচল করে দেওয়া, তাই তো? এই যে রবীন্দ্রনাথ ঠাকুর বয়কটের পক্ষপাতী ছিলেন না, ঠিক? এবার দেখো, তারপরে এই যে বলেছিলাম যে দলগুলো, অনুশীলন সমিতি, যুগান্তর দল, এগুলো কিন্তু স্বদেশী বয়কটের সময় গড়ে ওঠে, যেগুলো ছিল আমাদের এক কথায় রিভলিউশনারি, মানে বৈপ্লবিক দল। বেশ, ঠিক আছে। এবারে এখানটা দেখো, কলকারখানাগুলো হয়েছে। তার বাংলার বাইরে স্বদেশী আন্দোলনের প্রভাব, এটা আমি বলে দিয়েছি। পুনাতে মনে রাখবে বিদেশি বস্ত্র বন্যী উৎসব, মানে বিদেশি যে তোমার কি বলবো কাপড় চোপড় ছিল সব পুড়িয়ে দেওয়া হয়েছিল, তাই তো? সুব্রমণিয়াম আয়ার নেতৃত্ব দিয়েছিল। এবার দেখো, আর্য সমাজের বিপ্লবীরা বা আর্য সমাজের নেতারাও এখানে কিন্তু অ্যাক্টিভ ছিল, ঠিক আছে। এবার একই সঙ্গে আমাদের এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যে তৈরি করেছিল লালা লাজপত রায়, তারও একটা বিরাট বড় ভূমিকা ছিল। এবার দেখো, এতক্ষণ বললাম পজিটিভ দিকগুলো, মানে কোথায় কোথায় কি হয়েছিল, কিংবা জানতে হবে কোথায় কোথায় হয়নি। না হওয়ার মধ্যে মনে রাখবে উত্তরপ্রদেশের হরিদ্বার, ঠিক আছে, কাংড়া। দিল্লি আমরা সে অর্থে বললাম, দিল্লির কিছু জায়গায় কিন্তু হয়েছিল। সৈয়দ হায়দার রেজা দিল্লিতে নেতৃত্ব দিয়েছিল। বেশ। এবার এটা থেমে গেল কবে? 12ই ডিসেম্বর 1911। 12ই ডিসেম্বর 1911 সালে যখন থেমে গেল, তখন কিন্তু আমাদের চরমপন্থী নেতারা এবং বিপ্লবী যে প্রশাসন ছিল, তাদের একটা গুরুত্ব যথেষ্ট পরিমাণে কিন্তু আমাদের বৃদ্ধি পেল, ঠিক আছে। মনে থাকবে। বেশ। সোসাইটি ফর ওরিয়েন্টাল আর্ট ভুলে দিই কি? এবার এখানে যেটা আমি মুসলিম লীগ সম্পর্কে বলেছিলাম সেটা একটু ভালো করে দেখে নাও। সেটা হচ্ছে, এই ডেট আমি আগেই দিয়েছিলাম, সবই ঠিক আছে। এখানে তৈরি করেছিল আমাদের যারা ভাকারুল মুলক আর তৃতীয় আগা খানের সহায়তায় সালিমুল্লাহ। তখন লর্ড মিন্টো টু কার্জন কিন্তু নেই। কেন হয়েছিল? সিমলা ডেপুটেশনের ফলে কিন্তু এটা তৈরি হয়েছিল, তাই তো? যে সর্বভারতীয় একটা মুসলিম সংগঠন। সর্বভারতীয় মুসলিম লীগের প্রথম যুগ্ম সম্পাদক ছিলেন নবাব ভাকারুল মুলক ও মহসেনুল মুলক, যেটা আমি বললাম। বেশ। আমির আলী, সৈয়দ আমির আলীর উদ্যোগে লন্ডনে মুসলিম লীগের প্রধান শাখা স্থাপিত হয় বলে দিয়েছি আমি। এবার এখানে নেতা পরবর্তীকালে মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী, ফজলুল হক, মাজাহারুল হক, এদের নেতৃত্বে মুসলিম লীগ পরিচালিত হয়েছিল, ঠিক আছে। এবার মুসলিম লীগের কয়েকটা সেশন আমি বলে দিই, এখানে খুব ইম্পর্টেন্ট, যদিও আমি এটা পরে পড়াবো একবার। সেটা হচ্ছে আমাদের 1940 সালে, 1940 সালে লাহোর প্রস্তাবে, মুসলিম লীগের লাহোর প্রস্তাবে আমাদের পাকিস্তান, পৃথক পাকিস্তান চেয়েছিলেন। জিন্নাহ প্রেসিডেন্ট ছিলেন, এবং মনে রাখবে এর সমর্থন করেছিল দুজন। তাদের মধ্যে একজন হচ্ছে খসড়াটা লিখেছিলেন। খসড়া লিখেছিলেন কে? সিকান্দার হায়াত খান।
আর যিনি এটাকে পাঠ করেছিলেন তিনি হচ্ছেন আব্দুল কাসেম ফজলুল হক। ভীষণ রিমার্কেবল, এটা ভালো করে পড়বে। 1916 লখনৌ, এই লখনৌ মুসলিম লীগের সময় আমরা দেখেছিলাম হিন্দু মুসলমান বলবো না, কংগ্রেস এবং মুসলিম লীগ দুটোকে এক জায়গায় নিয়ে আসার দায়িত্ব নিয়েছিলেন জিন্নাহ। কংগ্রেসের তরফ থেকে আমাদের তিলক, মুসলিম লীগের তরফ থেকে জিন্নাহ আমাদের লখনৌ চুক্তি স্বাক্ষর করেছিলেন, যার ফলে আমাদের কি হয়েছিল, কংগ্রেস আর মুসলিম লীগ একটা জায়গায় আসতে পেরেছিল। জিন্নাহ মুসলিম লীগে জয়েন করেছিল মনে রাখবে 1913 সালে। ঠিক, এবার আমাদের আরো কয়েকটা সেশনের কথা বলে দিই। 1939-এর 22শে ডিসেম্বর মুসলিম লীগের তরফ থেকে বলা হয়েছিল কি, আমাদের একতরফে বলা হয়েছিল যে তারা নিষ্কৃতি দিবস, তারা কংগ্রেসের থেকে মুক্ত। ঠিক, আর 1943 সালে আমাদের জিন্নাহ 1943 সালে জিন্নাহ করাচি সেশনের পক্ষ থেকে বলেছিল ডিভাইড অ্যান্ড কুইট। ঠিক কথা। এবং এটা আমাদের স্তব্ধ হয়ে যায় 1947 সালের 14ই আগস্ট, এটা ডিজলভ হয়ে যায় বা এটা থেমে যায়। মনে থাকবে? বেশ, দেখো মুসলিম লীগের জন্যই মরলেমিন্টো আমাদের রিফর্মস যখন হয়েছিল 1909 সালে, সেখানে সেপারেট ইলেক্টোরেট যে কথাটা বলা হয়েছে, সেখানে ওই সংরক্ষণ নীতিতে 1:3 কথা কিন্তু বলা হয়েছিল, যেটা অবদানটা সম্পূর্ণভাবেই আমাদের মুসলিম লীগের। আমরা আজকের ক্লাসে পুরোপুরি সম্পূর্ণ রকমভাবে পার্টিশন অফ বেঙ্গল বা সঙ্গে স্বদেশী বয়কট আন্দোলন শেষ করলাম, এবং মুসলিম লীগের যে সূত্রপাতটা যেখান থেকে হয়েছিল সেই জায়গাটাও কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বললাম। আমাদের আগামী ক্লাসে আমরা যখন শুরু করে দেব গান্ধীবাদী আন্দোলন, সেখানে আমাদের মুসলিম লীগের কিছু ব্যাপার আসবে, সেখানে আমাদের জায়গাটা কন্টিনিউ হবে। দিয়া ইনস্টিটিউট তরফ থেকে, দিয়া ইনস্টিটিউটের তরফ থেকে আমরা এখানে ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ।